দোকানে যাবে না নাকি? আরে গিন্নি, দেখছো না বাইরে কেমন বৃষ্টি পড়ছে? এমন বৃষ্টির দিনে কার কাজ করতে ভালো লাগে বলো দেখি। আজকে যাব না বুঝলে গিন্নি। মাঝে মাঝে তোমার যে কি হয় বুঝি না বাপু। তোমার দোকান তো তেলে ভাজার দোকান, এমন বৃষ্টির দিনে তো মানুষ কটা পেঁয়াজি সিঙ্গারা তেলে ভাজা খাবে নাকি? দুটো বেচা কেনা বেশি হবে। সব সময় শুধু বেচা কেনার কথা ভাবলি হয় না গিন্নি। কোনো কোনো দিন এমন বৃষ্টির সময় কাঁথা মুড়ি দিয়ে ঘুমাতেও হয়। আজকে আমার সব কাজ বাদ দিলুম, আজকে আমি শান্তিতে ঘুমাবো। তা ঠিক আছে ঠিক আছে। তা আজ এই বৃষ্টির দিনে কি খাবে শুনি? তোমাকে তো রান্নাটা করতে হবে নাকি? বাইরে বৃষ্টি পড়ছে গিন্নি, এমন বৃষ্টির দিনে একটু খিচুড়ি হলে মন্দ হতো না। কটা চাল ডাল মিশিয়ে বসিয়ে দেবে নাকি? ঠিক আছে ঠিক আছে, আমাকে তো রান্নাটা করতে হবে নাকি? হ্যাঁ যাও যাও, আর সাথে একটু ভর্তা করো দেখি। কদিন ধরে ভর্তা খেতে বড্ড মন যাচ্ছে। তোমার খালি এটা খাবো ওটা খাবো, এদিকে ঘরে যে বাজার শেষ হতে চললো সে খেয়াল আছে? কাল সকাল সকাল দোকানে যাবি, এই আমি বলে দিলাম কিন্তু। যাবো যাবো, তোমার জ্বালায় আর পারা গেল না গিন্নি। যাও যাও, গিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসাও দেখি। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। কাকা, কাকা আমাকে দুটো তেলে ভাজা দাও দেখি। কাকা আমাকে দুটো পেঁয়াজও দাও তো, গরম গরম পেঁয়াজও দাও আমাকে। দিচ্ছি দিচ্ছি, সবগুলি যে মাত্র ভাজলাম, সব গরম গরম আছে। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের এখনই দিয়ে দিচ্ছি। এই নাও এই নাও, ধরো দেখি। আহ কাকা, তোমার তেলে ভাজাগুলো খেতে যে কি মজার। কি রে রাজু, এখনই সব খেয়ে ফেলবি? আরে স্কুলে যখন বিরতি দেবে তখন কি খাবি শুনি? তোর হ্যাংলামো স্বভাবটা গেল না তাই না? স্কুলে কি খাবো তা ভাবা যাবে এক্ষণ, কিন্তু এই গরম গরম তেলে ভাজা ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগবে না বুঝলি। কাকার হাতের তেলে ভাজা একবার খেলে এই স্বাদ মুখে লেগে থাকবে। তোদের জন্যই তো আমি এই দোকান খুলে বসে আছি। তোরা মজা করে তেলে ভাজা খাবি, তবেই না আমার তেলে ভাজা করবার কষ্টটা মিটবে। কাকা, তোমার এই তেলে ভাজা দোকানের সাথে যে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে। ছোট থেকে তো তোমার দোকানে তেলে ভাজা খেয়ে বড় হয়েছি। আর আমিও তো তোদের কথা ভেবেই একদিনও দোকানটা বন্ধ করে রাখতে পারি না। এই তোদের স্কুলের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। যা যা, তাড়াতাড়ি যা দেখি। এই শশী, তাই তো তাড়াতাড়ি চল, স্কুলের গেট যে বন্ধ করে ফেলবে, পরে কিন্তু মাস্টার মশাই ঢুকতে দেবে না। হ্যাঁ হ্যাঁ, আয় আয়, তাড়াতাড়ি পা চালা দেখি। কাকু আমরা এলাম। আচ্ছা আচ্ছা, সাবধানে যেও। হ্যাঁ, সমরেশ, গার্মেন্টস এর কাজ সবকিছু ঠিকঠাক ভাবে হচ্ছে তো নাকি? আগে বাবু সবকিছু ঠিকঠাক ভাবেই হচ্ছে, তবে আমাদের প্রয়োজনের তুলনায় কারখানার জায়গাটা বড্ড কম, তাই সবকিছু মিলিয়ে সবারই একটু অসুবিধা হচ্ছে এই আর কি। বুঝলাম। কারখানার জায়গা যে কম, এ নিয়ে ভেবে ভেবে তো আমি নিজেই কোনো কুল কিনারা পাচ্ছি না, কি যে করি। এমনি আমাদের কারখানাটা ছোট, তার উপর কারখানার পাশে দিয়ে রেখেছে তেলে ভাজার দোকান। বাবু আপনাকে তো কতদিন বললাম এই তেলে ভাজার দোকানটাকে উঠিয়ে দিন, তাহলেই দেখবেন কারখানাটা বাড়ানোর জন্য জায়গা পেয়ে যাবেন। উঠিয়ে দেন বললি তো আর ওঠানো যায় না। তোমার কথাটাও ফেলে দেওয়ার মতো নয় বিকাশ। দেখি একটু চিন্তা ভাবনা করে আমি ব্যাপারটা দেখছি। কি বলছেন কি আপনি বিকাশ বাবু? ওই তেলে ভাজার দোকানটা তো নরেশের চাচার পৈতৃক সম্পত্তি, ও দোকান উনি কোনোভাবেই ছাড়বেন না। আমরা এর জন্য ওনাকে ডবল টাকা দেবো, তো ছাড়বেন না কেন? হ্যাঁ, এরপরও যদি জায়গা ছাড়তে না চায়, তবে কিভাবে সোজা আঙুল বেঁকিয়ে ঘি তুলতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আমাদের এই গার্মেন্টস কারখানার থেকে ওনার তেলে ভাজার দোকান বড় হলো বুঝি। কিন্তু বাবু তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না সমরেশ, তুমি মন দিয়ে নিজের কাজ করো বুঝলে। যাও যাও, কাজে যাও। আগে বাবু। এই যে আপনি তো তেলে ভাজার দোকানের মালিক তাই না? আমি ঠিক বললাম তো?
আগে বাবু, এই তেলে ভাজার দোকানটা আমারই। আপনাদের কি লাগবে? আজকে গরম গরম চপ, পেঁয়াজু, বেগুনি আছে, সাথে খাঁটি গাভীর দুধের চাও আছে। কোনটা দেবো বাবু? না না না, আমি এখান থেকে কিছু খেতে আসিনি। আর আপনার এই চপ, পেঁয়াজ ও বেগনি এসব অস্বাস্থ্যকর খাবার আমি খাই না। আমি এসেছি অন্য একটা দরকারে। তা নরেশ, উনিকে আপনি চিনছেন তো? এই যে আপনার সামনে এত বড় গার্মেন্টস এর এই যে কারখানাটা, ওটা মালিক উনি। হ্যাঁ হ্যাঁ, চিনেছি। তো বাবু, আপনারা কিছু খাবেন না? তাহলে আমার মতো এমন অধমের কাছে কি দরকারে, মানে একটু যদি খুলে বলতেন। আমি বলছি বেশ কিছুদিন ধরেই আমার গার্মেন্টস কারখানায় কিছু সমস্যা দেখা দিচ্ছে। প্রয়োজনের তুলনায় আমার কারখানায় পর্যাপ্ত জায়গা নেই। তাই আমি চাচ্ছিলাম কারখানার মানে এই আয়ত্তটা একটু বাড়াতে আর কি। হ্যাঁ, লম্বাইটা। আপনারা কি বলছেন আমি কিছুই বুঝিনি বাবু। আমি বুঝিয়ে বলছি। বাবু বলছেন তিনি তার কারখানার জায়গাটা বাড়াতে চান, সেই জন্য তোমাকে তোমার তেলে ভাজার দোকানটা এখান থেকে ছেড়ে দিতে হবে। আর এই জায়গাটা সহ আমার কারখানাটা আগের চেয়ে বড় করে বানাবো, ঠিক আছে? বুঝতে পেরেছেন তো? তাহলে এই তেলে ভাজার দোকানের জায়গাটা ছাড়বার জন্য কত টাকা নেবে? তুমি যত টাকা বলবে আমরা তোমাকে তত টাকাই দেব। কি বলছেন আপনারা বাবু? এই দোকানটা ছাড়া যে আমার আর কিছুই নেই। এই দোকান আমার বাপ দাদার ভিটে, মানে আমি দোকান কোনোভাবেই ছাড়বো না। তোমার এত বড় সাহস, তুমি আমাকে না বলছো? তুমি জানো আমি কে? আমি চাইলে তোমার কি কি করতে পারি তা জানবার দরকার নেই বাবু। আমি আমার জায়গা কোনোভাবেই আপনাদের দেবো না, আমি বলে দিলাম। ঠিক আছে, আমিও দেখব কতদিন তুমি এখানে তেলে ভাজার দোকান দিয়ে থাকতে পারো। এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিলাম। বিকাশ, চলো এখান থেকে। চলুন বাবু, চলুন। হ্যাঁ, কি গো, তোমার এতক্ষণে আসার সময় হলো বুঝি? ও মা, তোমার মুখটা এমন শুকিয়ে আছে কেন? কি হয়েছে কি? আমাকে একটু জল দাও তো গিন্নি। জলটা খেয়ে নি, এরপর তোমাকে সব খুলে বলছি। এই নাও, এবার সবটা খুলে বলো দেখি কি হয়েছেটা কি? আমাদের তেলে ভাজার দোকানটার সামনে যে কারখানাটা আছে না, ওটার মালিক হলেন রায় বাবু। উনি আজকে আমার দোকানে এসেছিলেন। তো হয়েছে কি? উনি এসেছেন ভালো কথা। তুমি কটা গরম গরম তেলে ভাজা খাইয়ে দিয়েছো তো? উনি তো আর তেলে ভাজা খেতে আসেননি গো গিন্নি। উনি যে এসেছিলেন আমার তেলে ভাজার দোকানটা আমি যেন ওখান থেকে সরিয়ে নিই, সেই জন্য। ওনার কারখানা নাকি আরো বড় করতে হবে, তাই আমার থেকে আমার তেলে ভাজার জায়গাটা কিনে নিতে চেয়েছেন। কি বলছো কি তুমি? এ তেলে ভাজার দোকান ছাড়া যে আমাদের আর কিছুই নেই। শেষমেশ কিনা এটা ওপর ওর শকুনের কুদৃষ্টি পড়লো। হায় রে হায়, এখন কি হবে? আমরা কি করব? তুমি এত ভেবো না গিন্নি। শুনেছি ওনার নাকি অনেক ক্ষমতা। হোক না ক্ষমতা, কিন্তু আমি বেঁচে থাকতে আমার এই দোকান অন্য কেউ নিতে পারবে না, আমি বলে দিয়ে এসেছি। কিন্তু ওনার সাথে কি আমরা পেরে উঠবো গো? আমার যে বড্ড চিন্তা হচ্ছে। তোমাকে আর এ নিয়ে চিন্তা করতে হবে না গিন্নি। যাও যাও, আমার জন্য কটা ভাত বারো দেখি, বড্ড খিদে পেয়েছে। এ নিয়ে না হয় আমি কালকে ভাববো। ঠিক আছে, তুমি একটু বসো এখানে, আমি এখনই ভাত বেড়ে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, যাও যাও। হ্যাঁ, ওহে নরেশ, আমার কথাটা একটু চিন্তা করে দেখেছো তো নাকি? তুমি যত টাকা চাইবে আমি তোমাকে ঠিক তত টাকাই দেব। তার বিনিময়ে শুধু তুমি এই জায়গাটা আমাকে দিয়ে দেবে। আমি তো গতদিন আপনাকে বললাম বাবু, এ জায়গা দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি যতদিন বেঁচে আছি এই তেলে ভাজার দোকান আমারই থাকবে। এই তেলে ভাজার দোকান চলে গেলে আমি সংসার চালাবো কি দিয়ে? এই তোমাকে রায় বাবু বললো যে তোমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে, তা দিয়ে তুমি নতুন করে অন্য জায়গায় তেলে ভাজার দোকান বানাবে, মিটে গেল ব্যাস। না না, তা হয় না। এই ভিটে যে আমার বাপদাদার ভিটে, এই ভিটে আমি ছাড়তে পারবো না। নরেশ দাদা, তুমি একটু ভেবে দেখো না। বাবু যেহেতু অত করে বলছে, আমি জানি এই দোকানটা তোমার কত কাছের দোকান, তাও তুমি যদি আরেকবার ভেবে দেখতে। তুই তো জানিস সমর,
আমি সে কত বছর ধরে এখানে তেলে ভাজার দোকানটা দিয়ে সংসার চালাই। তেলে ভাজার দোকানের সাথে যে আমার বাপ দাদার স্মৃতি জড়িয়ে আছে। আমি কি যে- আমি জানি দাদা, আমি সবটাই জানি। বাবু, ছোট মুখে একটা বড় কথা বলি, কিছু মনে করবেন না। নরেশ দাদা যেহেতু দোকানটা ছাড়তে চাচ্ছেন না, তো থাক না। আপনারা না হয় অন্যদিকে আর একটু জায়গা বাড়ানোর ব্যবস্থা করুন। কে তোমাকে এখানে আনা হয়েছে কেন? এই তেলে ভাজা দোকানের হয়ে সাফাই গাইতে নাকি আমাদের হয়ে বোঝাতে? কোনটা? এই সমরেশ, তোমাকে যা করতে বলা হয়েছে তুমি তাই করো, বুঝলে? বেশি কথা বলো না। ঠিক আছে, ঠিক আছে বাবু, ঠিক আছে। তোমাকে অনেকবার ভালো করে বুঝিয়েছি, তুমি বোঝোনি। এবার তুমিও দেখবে আমি কে আর কি করতে পারি। কথাটা মাথায় রেখো, ঠিক আছে? এখানে শুধু শুধু সময় নষ্ট করবার আর কোনো দরকার নেই। ঠিক বলেছেন বাবু, আসুন আসুন। এটা তুমি আমাকে কার বাড়িতে নিয়ে আসলে বিকাশ? আমি যা তোমাকে করতে বলেছিলাম তা কত দূর? আপনি আমাকে যা করতে বলেছেন সেই জন্যই তো আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। এটা হলো বুড়িমার বাড়ি। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো নাকি? শিগগির দরজাটা খোলো দেখি, আমার যে তোমার সাথে জরুরি কথা আছে। এ রে, এমন সন্ধ্যা বেলায় আমার বাড়িতে কে এলি? ও বিকাশ, তুই? ও সাথে ওটা কে রে? ইনি হলেন রায় বাবু, আমাদের গ্রামের শেষে যে কারখানাটা আছে ইনি ওটার মালিক। তা তোমার কাছে একটা জরুরি কাজে এসেছি বুড়িমা। কি কাজ, খুলে বল দেখি। বাবুর কারখানার পেছনে মানে গ্রামের শেষে নরেশ দাদার যে তেলে ভাজার দোকানটা আছে না, ওটা মানে ওই জায়গাটা আমাদের লাগবে। ওখানে বাবু মানে ওনার কারখানা বানাবে। নরেশ দাদাকে অনেকবার বলা হয়েছে, মানে যত টাকার বিনিময়ে হোক না কেন ওই জায়গাটা যেন উনি দিয়ে দেন, কিন্তু উনি কিছুতেই শুনছেন না। তাই আপনার কাছে আমরা এসেছি। আপনি যত টাকা চান আপনাকে দেওয়া হবে, শুধু এর বিনিময়ে ওই তেলে ভাজার দোকানকে এখান থেকে উৎখাত করতে হবে। তোমাকে শুধু কালকে গিয়ে নরেশের তেলে ভাজার দোকানের বদনাম করতে হয়, ঠিক আছে? যেন পুরো গ্রামের সামনে ওর অসম্মান হয় আর কেউ ওর দোকান থেকে তেলে ভাজা খেতে না আসে, তবেই ও দোকান ছেড়ে দেবে। ঠিক আছে, বুঝেছি বুঝেছি। এমন বদনাম করব, ও পালানোর কুল পাবে না। হ্যাঁ, এই নিন আপনার টাকা। কাজ শেষ হওয়ার পর আরও পাবেন। শুধু মন দিয়ে কাজটা করবেন, কেমন? ঠিক আছে, ও নিয়ে আপনারা ভাববেন না। তাহলে আজকে আমরা চলি বুড়িমা, কালকে তবে দেখা হবে। হ্যাঁ, কি রে নরেশ, কেমন আছিস তুই? অনেক দিন হলো তোর দোকানে আসি না। আমি ভালো আছি বুড়িমা। তোমাকে যে অনেক দিন ধরে এদিকে দেখা যায় না, তা তোমার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, শরীর ভালো আছে। আজ অনেক দিন পর একটু তেলে ভাজা খেতে মন চাইলো, তাই ভাবলাম যাই তোর দোকান থেকে একটু ঘুরে আসি। দে তো দুখানা চপ আর দুখানা পেঁয়াজু দে তো। ঠিক আছে বুড়িমা, এই নাও তোমার গরম গরম দুখানা চপ আর দুখানা পেঁয়াজু। খেয়ে বলো দেখি কেমন হয়েছে। আহ, বড় ভালো হয়েছে রে খেতে। তো তোর বউয়ের কি খবর? অনেকদিন হলো তোদের বাড়িতে যাই না। গিন্নিও তো অনেকদিন ধরে তোমার খোঁজ করছে বুড়িমা। একদিন বাড়ি থেকে ঘুরে এসো, কেমন? সে না হয় যাব, কিন্তু তুই আর কতদিন এই তেলে ভাজার দোকান দিয়ে সংসার চালাবি বল দেখি? ছেলে পুলে বড় হতে চললো, অন্য কোনো কাজের সন্ধান কর দেখি। আমার আর এই তেলে ভাজার দোকান ছাড়া কি আছে বলো বুড়িমা? আমি যতদিন আছি এই তেলে ভাজার দোকান দিয়েই আমার সংসার চালাতে হবে। পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বরং যাই, আমার আবার নদীর পাড়ে একটু কাজ আছে। ঠিক আছে বুড়িমা, যাও তবে। কি রে নরেশ, তুই আমাকে সকালে কি খাওয়ালি? আজ সারাদিন যে পেটের ব্যথায় উঠতে পারছি না। ও মাগো, মাগো, কি পেট ব্যথা গো! কি বলছো কি বুড়িমা? আমার তেলে ভাজা খেয়ে তোমার এমন পেট ব্যথা করছে? কই আর কারোর তো কোনোদিন এমন হয়নি।
ও মা গো, কি হলো গো? মরে যাই মরে যাই, আমি সারা দিন বিছানা থেকে উঠতে পারিনি। আমি কি মিথ্যে কথা বলছি নাকি? না না বুড়িমা, তা হবে কেন? কিন্তু এমন অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল তেল দিয়ে তেলে ভাজা করলে তো সবার এমনই হবে। যত সব তুই 2 নম্বরই মাল সব। ভেজাল তেল খাইয়ে লোক ঠকানো, তাই না? না জানি এভাবে গ্রামের কত কত ছেলে মেয়ের ক্ষতি হয়েছে, কে জানে। ঠিক বলেছেন বাবু, এর থেকে দোকানটা বন্ধ করে দিলেই তো ভালো। গ্রামের লোকজনের আর ক্ষতি হবে না, কি বলো বুড়িমা? নরেশ, তুই এইভাবে লোক ঠকাবি এমনটা কিন্তু তোর থেকে আমরা কেউ আশা করিনি। পয়সা দিয়ে তেলে ভাজা খেয়ে যদি বিছানায় পড়ে থাকতে হয়, এর থেকে তেলে ভাজা না খাওয়াই ভালো। আমি আর কোনোদিন তোর দোকান থেকে তেলে ভাজা খাবো না, এই বলে দিয়ে গেলাম। আজকে তো সারা দিন গ্রামের বাচ্চারাও আমার দোকান থেকে তেলে ভাজা খেয়েছে। কই আর কেউ তো এমন বলেনি, আর কারোর তো পেট ব্যথা করেনি। আর আমি আবার ভেজা তেল দিয়ে তেলে ভাজা বানাতে যাব কেন? আমি তো কোনো 2 নম্বরই করি না। অন্যায় করেও আবার বড় বড় কথা, চোরের মার আবার বড় গলা। এমন 2 নম্বরই করলে না, 2 দিন পর আর কেউ তেলে না। পরে দেখবে এই দোকানে তালা ঝুলছে। কাজটা কিন্তু তুই ঠিক করলি না নরেশ। যাই, আমি একবার হাসপাতাল থেকে ঘুরে আসি খন। ও মা গো, ওরে বাবারে, কি পেট ব্যথা গো, ওরে বাবারে। বুঝলে গিন্নি, আজকে সকালে বুড়িমা দোকানে তেলে ভাজা খেতে এসেছিল, তো চপ পেঁয়াজু খেয়ে গেল। এখন নাকি সারাদিন বুড়িমার পেটে ব্যথা করছে, বিছানায় শুয়ে আছে। ও মা, সে কি কথা? বুড়িমার শরীর তেলে ভাজা খেয়ে এত খারাপ হয়ে গেল? আমরা তো কোনো ভেজাল তেল ব্যবহার করি না তেলে ভাজায়, তো এমনটা কেন হলো বলো দেখি। নরেশ দাদা, বুঝলে না কিছু তুমি? সবই যে আমার বাবুর চাল। উনি তোমাকে ওখান থেকে উৎখাত করবার জন্য কত চালই যে চালছে, আর সেই চালে বুড়িমা হলো একটা গুটি, বুঝলে? কি বলছিস কিরে সমরেশ? শেষমেশ বুড়িমাও আমার পিছু ছাড়লো না। বুড়িমা আমাদের সাথে এমনটা করতে পারলো? সবই তো টাকার খেলা দাদা, সবই টাকার খেলা। তুমি সাবধানে থেকো কেমন? আমি যে তোমার কাছে এসে সব বলেছি, এ যেন আমার মালিকের কানেও না যায়, বুঝলে? আমার মালিক কিন্তু তোমার তেলে ভাজার দোকান ওখান থেকে ওঠানোর জন্য নানান পায়তারা করছে। হ্যাঁ, সে করুক গিয়ে, আমিও দেখি উনি ওনার টাকার জোর কিভাবে খাটায়। আমি সত্যের পথে থেকে দেখি কেমন করে উনি আমার বাপ দাদার ভিটে আমার কাছ থেকে কেড়ে নেয়। হে উপরওয়ালা, তুমি আমাদের এ কোন পরীক্ষার মধ্যে ফেললে গো? ওনার মতো এত বড় বাপের মানুষের সাথে আমরা কি পারবো? আমাদের যে কিচ্ছুই নেই। পারবো গিন্নি, পারবো। ন্যায়ের পথে থাকলে সে সবই সম্ভব। তুমি এত ভেবো না গিন্নি, দেখবে ওপরওয়ালা ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন। তাই যেন হয় গো, তোমার কথাই যেন সত্যি হয়। আচ্ছা বৌদি, আজকে তবে আমি চলি। তুমি কিন্তু সাবধানে থেকো দাদা। হ্যাঁ, ঠিক আছে সমরেশ, ঠিক আছে। কি আমার দোকানের সামনে এভাবে মাটির স্তূপ ফেলে দিল কারা? আর আমার দোকান যে দেখাই যাচ্ছে না, এত বড় সর্বনাশ আমার কে করলো? হায় ওপরওয়ালা! কি হয়েছে কাকা? ও মা, তোমার দোকানের সামনে এমন মাটির স্তূপ এলো কোথা থেকে? এভাবে তোমার দোকানের সামনে মাটির স্তূপ ফেলে রাখলে তোমার দোকানে যে একটুও দেখা যাবে না। কে এত বড় খারাপ কাজটা করলো? আমি জানি কে করেছে, যে আমাকে এখান থেকে সরাতে চায় সেই কাজটা করেছে। কিন্তু আমি তো এত সহজে হার মানবার মানুষ নই। এই কারখানার মালিক রায় বাবু আমাকে এখান থেকে সরানোর জন্য এমনটা করেছেন। সে কি, তুমি কোনো চিন্তা করো না কাকু। আমরা গ্রামের বাচ্চারা মিলে হাঁড়ি দিয়ে একটু একটু করে মাটি এখান থেকে সরিয়ে দিয়ে যাব। তোমার দোকান কিভাবে সরাই আমরাও দেখে নেব। চল চল রাজু, আর কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি। এই দেখো
দেখো কাকু, তোমার তেলে ভাজার দোকান আবার আগের মতো হয়ে গিয়েছে। এখন থেকে তুমি আবার আগের মতো এখানেই তেলে ভাজা বানাতে পারবে। ভাগ্যিস তোরা ছিলিস, না হলে যে আমার কি হতো। বিকেলে সবাই আসিস, সবাইকে আমি তেলে ভাজা খাওয়াবো, কেমন? ঠিক আছে কাকু, আমরা তবে এবার এলাম। তুমি বরং ভালো করে তেলে ভাজা বানাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে, ঠিক আছে। এত কিছু করেও এই তেলে ভাজার দোকানিকে এখান থেকে উৎখাত করা যাচ্ছে না। আমার মাথার উপর উঠে ধেই ধেই করে নাচছে। ও একেবারে হাড় বজ্জাত লোক, বুঝলেন বাবু, সহজে যাওয়ার লোক নয়। দেখি ও কি করে। দুপুর হয়ে এলো বিকাশ, খিদে পেয়েছে অনেক, কোথায় খাবো বলতো? এদিকে তো বাবু খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই। বাবু একটা কথা বলি, আপনি যদি চান তবে কিন্তু নরেশ দাদার দোকান থেকে কটা চপ তেলে ভাজা খেতে পারেন। দাদা তেলে ভাজাগুলোর কথা একবার ভাবলেই আমার কেমন জিভে জল চলে আসে আর কি। তুমি বেশি কথা বলো না সমরেশ, নিজের কাজ করো মন দিয়ে, এত বেশি কথা বলো না। দরকার হলে বাবু না খেয়ে থাকবে, তবু ওই তেলে ভাজার দোকান থেকে কিচ্ছু খাবে না, বুঝলে? বাবু, এই তেলে ভাজার দোকানের সাথে গ্রামের বাচ্চা থেকে শুরু করে বড় সবার স্মৃতি জড়িয়ে আছে। তেলে ভাজার দোকানে আপনি ওখান থেকে সরাতে পারবেন না। এর থেকে ভালো হয় বাবু, আপনি অন্য দিক দিয়ে একটু কারখানাটা বাড়ানোর চেষ্টা করুন। কথাটা একটু ভেবে দেখুন বাবু। তুমি এখান থেকে যাও তো সমরেশ, গেট আউট। যত বড় মুখ নেয় তত বড় কথা, জুতিয়ে মুখটা লম্বা করে দেবো, ছাগল কোথাকার। আসুন আসুন, কে কে গরম গরম তেলে ভাজা খাবেন তাড়াতাড়ি আসুন দেখি। এই নরেশ দাদা, আমাদের কটা চপ আর কটা তেলে ভাজা দাও দেখি। বাবু খাবেন, একটু ভালো মতো ভেজে দিও, কেমন? আচ্ছা আচ্ছা, এই নিন ধরুন আপনাদের তেলে ভাজা। এই নাও টাকা। এই বাবু, এই নিন, একটু খেয়ে দেখুন তো। বাহ, তেলে ভাজাগুলো খুব ভালো খেতে রে বিকাশ। আরো দুখানা তেলে ভাজা দাও তো। এই নিন। আহা, খেতে কি ভালো। এই জন্যই বুঝি তোমার দোকানের তেলে ভাজা খেতে সবাই এমন হুড়মুড়িয়ে পড়ে। আগে বাবু, আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে চেষ্টা করে যেন ভালো মতো তেলে ভাজা বানাতে পারি, যেন কোনো দু নম্বরই না হয়। আমি আজ পর্যন্ত কোনো দিন তেলে ভাজায় কোনো ভেজাল মেশাইনি। সাধু সাধু, তোমার সততার ব্যবহার দেখে আমি মুগ্ধ। তোমার এরকম ভাবনা চিন্তা প্রকাশ করে যে তুমি আসলেই একজন ভালো মানুষ। আজকে থেকে আমি তোমাকে কথা দিলাম, তোমাকে এখান থেকে কোনো দিন তেলে ভাজার দোকান সরাতে হবে না। আমি তোমার তেলে ভাজার দোকান সরিয়ে কারখানা বাড়াবো না। কি বলছেন কি বাবু, আপনি সব মেনে নিয়েছেন? হ্যাঁ বিকাশ, হ্যাঁ, আমার আজকে মনে হচ্ছে আমি অন্যায় করেছি, আর অন্যায় করে কোনো দিন কেউ ওপরে উঠতে পারে না। আমি তোমার কাছে আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি নরেশ, আমাকে তুমি ক্ষমা করে দাও। না না বাবু, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই তো অনেক। আমার আপনার উপর কোনো কষ্ট নেই। আজ থেকে আমি আর কোনোদিন কারোর ক্ষতি করব না। এই গ্রামের লোকজনদের সাথে মিলেমিশে থাকবো, তবেই না এই গ্রাম একদিন সুখে শান্তিতে ভরে উঠবে। হ্যাঁ বাবু, আপনি একদম ঠিক কথা বলেছেন। একদমই ঠিক, এটাই তো চাই। এরকমই শিক্ষণীয় এবং মজার মজার গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।